সাবধান, আজকের গল্পটি মোটেও দুর্বল হৃদয়ের শ্রোতাদের জন্য নয়। সম্পূর্ণ দূরে থাকুন যারা এই গল্পটি শুনতে এসেছেন, মানে দুর্বল হৃদয়ের শ্রোতা। সাহিত্য ভাণ্ডারের অসাধারণ গল্পের সমাহার ফিকশন দুনিয়ায় সকলকে জানাই সুস্বাগতম। দেবলপুর গ্রামে নেমে এসেছে ঘন কালো ছায়া। কেন লোকে বাইরে বেরোতে চায় না? কি পাপ হয়েছিল যার ফল ভুগছে সমস্ত গ্রাম? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গ্রাম বাংলার হাড় হিম করা দুর্ধর্ষ ভূতের গল্প এবং এক যোদ্ধার কাহিনীও বলতে পারেন, পুরুষ খাকি। চলুন শুনতে থাকুন আজকের গল্প লেখক বৈশম্পায়ন দাসের কলমে, দেবলপুরের পুরুষ খাকি। ঘন কালো এক রাত, মনে হচ্ছে অমাবস্যা যেন এক দানবের মতো গ্রাস করেছে গোটা দেবলপুর গ্রামটাকে। কোথাও কোনো আলো জ্বলছে না। গ্রামের প্রাণকেন্দ্র মাধবের চায়ের ঠেকো আজ সন্ধ্যা হতেই বন্ধ হয়ে গেছে। গোটা গ্রামটায় একটা টু শব্দটি নেই। এ যেন এক মৃত্যুপুরী। এই নিঝুম পুরীতে হঠাৎ প্রবেশ করল একটি মানুষ। দিনেশ সদর থেকে আজ এক সপ্তাহ পরে ফিরছে। দাদাদের দয়ায় এবার সে বেশ মোটা টাকা কামিয়েছে। সদরে তাই চুটিয়ে ফুর্তি করে এবার নিজের বাড়ি ফিরছে সে। গ্রামে ঢুকতেই দিনেশ বেশ অবাক হলো। সবে মাত্র 8টা বাজে। রোজ তো এই সময় আড্ডা চলে গ্রামের চারিদিকে। মাধবের চায়ের ঠেকো যে বন্ধ, ব্যাপারটা একটু ভাবিয়ে তুলল দিনেশকে। হাঁটতে হাঁটতে সে গ্রামের কালী মন্দিরের ধারে এসে পড়ল। এ কি, যেই মন্দিরে সব সময় প্রদীপ জ্বলে, শ্যামা সঙ্গীত বাজে, সেখানে আজ এত অন্ধকার এবং নিস্তব্ধতা কেন? ব্যাপারটা বেশ অবাক করল দিনেশকে। গ্রামে ঢোকার পর থেকেই আজ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে দিনেশের। একটা অজানা আশঙ্কা বারবার মনে নাড়া দিয়ে যাচ্ছে তার। এবার সে হাঁটতে হাঁটতে এসে পড়ল গ্রামের সব থেকে কুখ্যাত জায়গায়, ঘোষদের মাঠের পাশে। কুখ্যাত কারণ বিগত 4 দশকে এই মাঠ সাক্ষী প্রচুর রাজনৈতিক হত্যা ও প্রতিহিংসা। কালের পাতায় সেসব আজ ইতিহাস হলেও কানাঘুষো শোনা যায় যে এই মাঠ অভিশপ্ত। বাড়ি পৌঁছতে গেলে এই মাঠের পাশ দিয়েই দিনেশকে যেতে হয়, তাই সে জলদি এগোতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ে মাঠের এই প্রান্তে একটা জমাট পাকানো অন্ধকার জমে আছে না? হঠাৎ একটা আওয়াজ পেল সে, একটা নারী কণ্ঠ। তার পিছন থেকে আসছে এবং তার সাথে নাকে আসছে একটা তীব্র মাদকীয় গন্ধ। এ গন্ধ কোনো এক ফুলের। দিনেশ সাথে সাথে ফিরে তাকালো পিছনে। কই, কেউ কোথাও নেই তো। তার পিছনে শুধু দাঁড়িয়ে আছে মাঠের ধারের প্রকাণ্ড সেই নারকেল গাছ। কিন্তু এক্ষুনি সে স্পষ্ট একটা নারী কণ্ঠ শুনেছিল। এইবার দিনেশের ভয় করতে লাগলো। আর চারিদিকেই যেন ঘোর অমঙ্গলের ছায়া। সে আর সময় নষ্ট না করে এগিয়ে যেতে চায়, কিন্তু পারে না। তার শরীর স্থির হয়ে গেছে, কারণ তার চোখ আটকে গেছে সেই নারকেল গাছটার মাথার দিকে। গাছ বেয়ে নেমে আসছে একটা শরীর, একটা নারীর শরীর, কিন্তু এ কোনো মনোমোহিনী স্বরূপ নয়।
এ যে কি ভয়ঙ্কর, কি কুৎসিত এক চেহারা! নারী মূর্তিটির মুখের চামড়া পোড়া, কুচকানো, তার আগুনের গোলার মতো চোখ দুটো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। পেটটা একটা অন্তঃসত্ত্বা নারীর মতন, সারা গায়ে কালশিটে ও অজস্র ক্ষত চিহ্ন। খুঁড়িয়ে খুঁড়িয়ে দীনেশের দিকে এগিয়ে আসছে সে। ভয়ে দীনেশের তখন সারা শরীর পাথর হয়ে গেছে। নারী মূর্তিটা এবার দীনেশের একদম সামনে এসে দাঁড়ালো। তারপর একটা পৈশাচিক অট্টহাসিতে ভরিয়ে তুলল গায়ের সমস্ত প্রান্ত। পিশাচিটার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। শিকারকে হাতের মুঠোয় পেয়ে সে উল্লাসিত। দীনেশের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চোখে অন্ধকার নেমে আসার আগে শুধু একটা মারাত্মক ব্যথা অনুভব করলো সে নিজের তলপেটে। সকালবেলায় মাধবের চায়ের দোকানে গায়ের বেশ কিছু লোক জড়ো হয়েছে। আজ ভোরে দীনেশের ছিন্ন ভিন্ন লাশটা ঘোষেদের মাঠের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। থানার বড়বাবু নিজে এসেছিলেন। তিনি পর্যন্ত খুনের নৃশংসতা দেখে হরহর করে বমি করে ফেলেছিলেন। দীনেশের তলপেট পুরো ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। এই নিয়ে একইভাবে ৩ নম্বর খুন হলো এই গ্রামে। এই কারণে রীতিমতো আতঙ্ক চিন্তায় পড়ে গেছে গ্রামের লোক ও স্থানীয় পুলিশ। প্রতিটি খুন রাতের দিকে হচ্ছে। প্রথম খুনটা হয়েছিল ব্যবসায়ী হরেনের, তারপর খুন হয় স্থানীয় এক শ্রমিক যুগ্ন, আর এবার খুন হলো দীনেশ। গ্রামের মোড়ল ধবলবাবু বললেন, না হে মাধব, এ ব্যাপার সাধারণ নয়, এ কোনো অলৌকিক ব্যাপার। এত নৃশংস খুন শুধুমাত্র কোনো অতি শক্তিশালী অপশক্তির পক্ষেই করা সম্ভব। চা বানাতে বানাতে মাধব বলল, আমারও তাই মনে হয় কর্তা, এর নিশ্চয়ই কোনো পিশাচের কাজ। চায়ের কাপে চুমুক দিয়ে গ্রামের পুরোহিত হলধর পণ্ডিত বলল, আমি এটা প্রথম মৃত্যুর সময় সন্দেহ করেছিলাম। মা কালীর প্রকোপ নেমে এসেছে আমাদের উপর। এ হচ্ছে দশ মহাবিদ্যা আশ্রিত কোনো পিশাচির কাজ। এই জন্যই তো আমি মায়ের মন্দির বন্ধ করতে বলেছিলাম। মায়ের কুদৃষ্টি পড়েছে এই গ্রামে। আপনি মানতে চাননি মোড়ল মশাই, কিন্তু এটাই বাস্তব। পুরনো কথা ভেবে লাভ নেই পণ্ডিত মশাই। এই গ্রামে নেমে এসেছে এক মস্ত বিপদ। এই গ্রামকে এখন আপনাকেই বাঁচাতে হবে। রাত হতে না হতেই আমাদের সবার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই মৃত্যু মিছিল আপনিই পারবেন বন্ধ করতে। মায়ের কৃপাদৃষ্টি আপনিই আবার ফেরাতে পারেন। গম্ভীর গলায় হলধরকে বললেন ধবলবাবু। হলধর পণ্ডিত বলল, আমি যথাযথ চেষ্টা করব মোড়ল মশাই, তবে রাতে বেরোনো এখন আমাদের বন্ধ রাখতেই হবে। এখন রাতগুলো আমাদের জন্য কাল রাত্রি। অন্য সময় হলে আমি আপনার এই কথার তীব্র প্রতিবাদ করতাম, কিন্তু আজ আমিও আপনার সাথে সহমত পণ্ডিত মশাই। বললে গ্রামের ডাক্তার ধীরাজ বাবু। ব্যাপারখানি এমন যে না মেনে কোনো উপায় নেই গো কবিরাজ মশাই। জানি না কোন পাপের সাজা এই গ্রামকে দিচ্ছে ভগবান। রোগকে করো মাগো, রোগকে করো। মাধব পরোটা ভাজতে ভাজতে বলল। সবাই কিছুক্ষণ চুপচাপ। তারপর চা শেষ করে পণ্ডিত মশাই উঠে দাঁড়ালো। সে বলল, কারণ যাই হোক, আমি তা খুঁজে বার করব। এই গ্রামকে এভাবে উজাড় হতে দেব না। এই বলে সে টাকা মিটিয়ে বেরিয়ে গেল। উঠোনে বসে আছে তৃষা। আকাশটা খুব কালো করে আছে আজ সকাল থেকে। বৃষ্টি নামবে। বর্ষাকাল তৃষার খুব পছন্দের। উঠোনে বসে বৃষ্টি দেখতে দেখতে তেলে ভাজা খেতে তার বেশ লাগে। হঠাৎ তৃষা পেটে একটা দোলাচল অনুভব করল। তার ছোট্ট বদমাস পেটের ভিতর খেলা করছে। পেটে হাত বুলিয়ে হাসল তৃষা। হীরকের সাথে তার বিয়ে হয়েছে আজ ১.৫ বছর।
এটি তার প্রথম সন্তান। হীরকের যদিও তৃতীয়। আগের বউয়ের থেকে হীরকের 2টি মেয়ে আছে। নিজের সন্তান না হলেও নিশা ও অমৃতাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে তৃষা। মা মরা 2 মেয়েকে সে আদর, যত্ন, মমতা দিয়ে আগলে রাখে। হঠাৎ পিছন থেকে এসে জড়িয়ে ধরল তাকে নিশা ও অমৃতা। মা, মা, আমাকে নিশা খেলতে দিচ্ছে না ওর পুতুলের সাথে। নালিশ করে অমৃতা। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় নিশা। না গো মা, ও ইচ্ছে করে আমার নামে বলছে। তৃষা হাসতে হাসতে দুজনকে কাছে টেনে নিজের দুপাশে বসিয়ে বলে, আর নালিশ নয়, এবার মায়ের আদর খাওয়ার সময়। এই বলে সে খুব করে আদর করে দেয় 2 বোনকে। তারপরে 2 বোন তৃষার কোলে মাথা এলিয়ে দেয়। নিশা বলল, মা, আমাদের ভাই কবে আসবে? কবে খেলবো আমরা ওর সাথে? আর কটা সপ্তাহ মা আমার, তারপরই তোমাদের ভাই চলে আসবে। উৎসাহী স্বরে এবার অমৃতা বলল, মা, আমরা ভাইকে খুব যত্ন করব, ওর অনেক খেয়াল রাখবো, কোনো কষ্ট পেতে দেব না ওকে, তুমি দেখো। নিশা এই কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ মা, আমরা দুজন মিলে ভাইকে রক্ষা করব সব কিছুর থেকে। তৃষার চোখে জল চলে এলো। খুব ভালোবাসে তাকে এই দুজন। তার এখনো মনে পড়ে বিয়ের পরে যখন প্রথম সেই বাড়িতে আসে, তখন লোকে অনেক রকম কথা বলে, কিন্তু এই 2 মেয়েই তাকে কাছে টেনে নিয়েছিল। সেদিন থেকে তৃষা প্রতিজ্ঞা করেছিল যে এই 2 বোনকে নিজের সমস্তটা দিয়ে নিজের সন্তানের মতন আগলে রাখবে সারা জীবন। তার নিজের সন্তান এলেও এদের জন্য ভালোবাসা একটুও কমবে না। 2 বোনের মাথায় চুমু খেলো তৃষা। হঠাৎ এবার নিশা জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, আমাদের গ্রামে কি ভূত এসেছে? এই কথাটা শুনে গাটা কেমন একটা ছ্যাত করে উঠল তৃষার। সে একটু কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, এটা কি বলছিস মা? কে বললো তোকে? নিশা এবার উঠে বসে বলল, আমার স্কুলের বন্ধুরা বলছিল গো মা, এই কদিন আগে নাকি হরেন জেঠু আর আরেকজনকে ভূতে মেরে ফেলেছে। কথাটা শুনে এই ভর দুপুরেও একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তৃষার শির দ্বারা দিয়ে। ইদানিং গ্রামে যা চলছে তা নিয়ে বাকিদের মতন সেও আতঙ্কিত। তৃষা বলল, ভূত টুত কিছু নয় রে মা, এসব দুষ্টু লোকেদের কাজ। শুধু এইটা মাথায় রাখবি তোরা, কখনো বিকেলের পরে বাড়ির বাইরে বেরোবি না, মনে থাকবে? 2 বোনই মাথা নেড়ে হ্যাঁ জানায়। বিকেল 5টায় হীরক বাড়ি ফেরে। স্নান করে সে খেতে বসে। খাবার বেড়ে দিয়ে তৃষাও তার পাশে বসে। তৃষা দেখে হীরকের মুখে ভয়ের ছাপ। এবার সে জিজ্ঞেস করে, কিছু হয়েছে গো? হীরক তৃষার দিকে তাকিয়ে 1 গ্লাস জল খেয়ে বলল, আজকে দিনেশের লাশ পাওয়া গেছে ওই মাঠের পাশে, একই রকম ভাবে মারা হয়েছে। তৃষা আতঙ্কিত স্বরে বলল, কি হচ্ছে গো এসব? আমার খুব ভয় করছে, দুপুর পড়লেই গা শিউরে উঠছে। আমাদের কি হবে গো? তৃষার হাতে হাত রেখে হীরক বলল, পণ্ডিত মশাই দায়িত্ব নিয়েছে তৃষা, এবার একটা হিস্তনিস্ত করবেই উনি। আমরা আপাতত সুরক্ষিত আছি, কিন্তু সন্ধ্যের পর বাইরে বেরোনোটা যাবে না। তৃষা চুপ করে রইল। তার মন কিন্তু কিছুতেই মানতে চাইছে না। নিজের পরিবার, আসন্ন সন্তান, সকলের জীবনকে নিয়ে তার চিন্তা হচ্ছে। মনে মনে সে মহাদেবের কাছে প্রার্থনা করে, হে মহাদেব, আমার পরিবারকে রক্ষা করো এই অমঙ্গল থেকে। নিশা ঘরে বসে পড়ছে। অমৃতা দিদির পাশে বসে ছবি আঁকছে। ক্লাস 5-এ পড়ে নিশা, আর ক্লাস 3-তে অমৃতা। ছোট থেকেই 2 বোন পড়াশোনায় খুব তুখর।
অমৃতা সাংস্কৃতিক কাজেও পারদর্শী। তবু বাবা কখনো তাদের কথা শোনে না, তাদের সাথে সময় কাটায় না। মা বেঁচে থাকতেও এরকমই ছিল বাবা। মার কথা মাঝে মাঝে মনে পড়ে নিশার। মার নাম ছিল নম্রতা, যেমন নাম তেমনই মানুষটা। কোনোদিনও উঁচু স্বরে তাদের সাথে কথা বলেনি মা। মার মাঝে মধ্যে শরীর খারাপ হতো, মনে আছে নিশার। তারপর একদিন মা তাদের ছেড়ে চলে গেল। বাবা আরও কেমন যেন হয়ে গেল। কিন্তু সব ঠিক হলো যখন নতুন মা এলো। নতুন মা খুব ভালোবাসে তাদের সবাইকে, তাই এখন কোনো অভাব অভিযোগ নেই নিশার। নিশা, ও নিশা। হঠাৎ নিশার যেন মনে হলো কেউ তাকে ডাকছে। জানালার বাইরে তাকালো সে। না তো, কেউ তো নেই বাইরে, কিন্তু স্পষ্ট সে কারো আওয়াজ শুনতে পেয়েছিল। পরক্ষণেই আবার সেই নারী কণ্ঠের ডাক পেল সে। নিশা, মা, আমার কাছে আয় মা, আমার কাছে আয়। গলাটা এবার চিনতে পারলো নিশা। আরে, এ যে তার মায়ের গলা। কিন্তু এটা কি করে সম্ভব? মা কি করে তাকে ডাকতে পারে? সে তো কতদিন আগেই মারা গেছে। নিশা এবার অমৃতার দিকে ফিরে জিজ্ঞেস করে, বোন, এই বোন, শুনতে পাচ্ছিস? কি রে দিদি? আরে তুই শুনতে পাচ্ছিস না? আমাকে ডাকছে। বিরক্ত হয়ে বলল নিশা। অমৃতা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে তোকে ডাকছে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। নিশা এবার বুঝতে পারল যে শুধু সেই মায়ের ডাক শুনতে পাচ্ছে। অমৃতাকে সে বলল, ও কিছু না, তুই তোর কাজ কর। অমৃতা আবার আঁকতে লাগলো। নিশা আর সেই ডাক শুনতে পেল না, কিন্তু ওর মনে একটা সংশয় রয়ে গেল। মা আজ এত বছর পরে কি করে ডাকছে তাকে? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর সে খুঁজে পেল না। বাইরে বিদ্যুৎ চমকে উঠছে, ঝড় শুরু হয়েছে। আজ রাত দুর্যোগের রাত। মাঝরাত। বিছানায় শুয়ে আছে তৃষা ও হীরক। এইরকম ঝড় জলের রাতগুলোতে হীরকের বাহু পাশে আষ্টে পৃষ্ঠে থাকতে খুব ভালো লাগে তৃষার। হীরকের ছেলের মা হতে চলেছে সে। তার মন খুব ফুরফুরে, কিন্তু সমস্ত খুশি যেন ফিকে হয়ে যাচ্ছে গ্রামের এই মৃত্যুগুলোর জন্য। দেবলপুরের পাশের গ্রামের মেয়ে তৃষা পড়াশোনা শহরে করলেও তার মনটা নিতান্ত সাদামাটা। এই ধরনের অলৌকিক ঘটনা তার মনে তাই দাগ কাটতে সফল হয়েছে। হঠাৎ তৃষা একটা গন্ধ পেল নাকে, একটা ফুলের গন্ধ। কোন ফুল সেটা তৃষা ঠিক বুঝতে পারল না, কিন্তু কি মাদকীয় গন্ধ। তৃষা আপনা থেকেই বিছানা ছেড়ে উঠে পড়ল। ঘর থেকে খালি পায়ে বেরিয়ে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে গেল সে। তারপর আচমকা দরজাটা খুলে দিল। এক রাশ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া তার উপর ঝাপটে পড়ল, কিন্তু তৃষা মন্ত্রমুগ্ধের মতন সমস্ত কিছুকে উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর সোজা হাঁটতে শুরু করলো। সে নিজেও জানে না সে কোথায় যাচ্ছে, শুধু চলেই যাচ্ছে এক যান্ত্রিক পুতুলের মতন। বেশ কিছুটা রাস্তা পার করে সে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। ঘোষদের মাঠ। চারিদিকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে। তৃষা কাক ভেজা ভিজে গেছে, তার নাইটি ভিজে চপচপে হয়ে গেছে। হঠাৎ সেই গন্ধের সাথে সে এবার শুনতে পেল একটা নারী কণ্ঠ। তৃষা, তৃষা, আমার কাছে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এদিকে এসো তৃষা, এদিকে এসো। ডাকটা আসছে মাঠের পাশের নারকেল গাছটা থেকে। গাছটার নিচে পৌঁছে সে এবার গাছের মাথাটার দিকে তাকালো। একটা জমাট অন্ধকার ঘিরে আছে গাছটার মাথাকে। হঠাৎ একটা স্পর্শ অনুভব করলো সে তার পিঠে। সঙ্গে সঙ্গে তৃষার সম্বিত ফিরল।
এবং ধর্মর করে সে পিছনে ফিরে তাকালো। সে দেখল হীরক দাঁড়িয়ে আছে। হীরকের মুখ উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে। সে নিশার মাথায় ছাতা ধরে ধমকে উঠল। তুমি কি পাগল হয়ে গেছো? এত বারণ সত্ত্বেও এই জায়গাটার এত রাতে এই অবস্থায় তুমি কি করতে এসেছো? এক্ষুনি বাড়ি চলে যাও। তৃষা কিছু বুঝে উঠতে পারল না, শুধু তার মাথাটা মারাত্মক ব্যথা করছে। সে হীরকের শরীর শক্ত করে চেপে ধরল। হীরক হন হন করে তৃষাকে নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই তৃষা মেঝেতে লুটিয়ে পড়ল। তৃষা, তৃষা, কি হলো তোমার? তৃষা, এই তৃষা! চিন্তায় ও আতঙ্কে চিৎকার করে উঠল হীরক। তৃষার শরীরে তার আসন্ন সন্তান আছে। কিছুতেই এদের দুজনের ক্ষতি হতে দেবে না সে। সে এবার তৃষার মুখে জল ছেটাতে লাগলো। না, তাতেও কোনো কাজ হচ্ছে না। তৃষার মুখ বেঁকে গেছে, তার চোখ স্থির হয়ে গেছে। হীরক উদ্ভ্রান্তের মতন করতে শুরু করলো। বাবার এই চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল নিশার। সে তৎক্ষণাৎ ঘর থেকে ছুটে বেরিয়ে এসে দেখে বাবা মার পাশে বসে পাগলের মতন করছে। নিশা ছুটে যায় মায়ের কাছে। বাবা মাকে নিয়ে এতই ব্যস্ত যে তাকে লক্ষ্য পর্যন্ত করেনি, কিন্তু সে মায়ের অবস্থা দেখেই বুঝেছে কি হয়েছে। মায়ের মৃগী হয়েছে। সঙ্গে সঙ্গে সে ছুটে গিয়ে একটা পুরনো নোংরা মোজা এনে তৃষার নাকের কাছে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই তৃষা আস্তে আস্তে স্বাভাবিক হলো। হীরক এবার পুরো ব্যাপারটা দেখেছে। তৃষাকে উঠে বসতে দেখে সে তাকে জড়িয়ে ধরে তাকে চুমু খেতে লাগলো। ঈশ্বরের কৃপায় তুমি ঠিক হয়ে গেলে। আমি তো এক মুহূর্তের জন্য পুরো... কথাটা শেষ করতে পারে না হীরক। তার চোখ থেকে জল পড়তে লাগলো। তৃষা এখনো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। সে শুধু মাথায় একটা ব্যথা অনুভব করছে। বাবা, মা মির্গি হয়েছিল, তাই জন্য ওরকম হয়েছিল। তুমি চিন্তা করো না বাবা, মা ঠিক হয়ে যাবে। হীরকের হাত ধরে বলল নিশা। এই প্রথম নিজের বড় মেয়ের কথায় হীরক মেজাজ হারালো না বা দুর্ব্যবহার করল না, বরং নিশার দিকে ফিরে বলল, ধন্যবাদ নিশা, অনেক ধন্যবাদ তোকে। তারপর তৃষাকে নিয়ে নিজেদের ঘরে চলে গেল সে। নিশাও নিজের ঘরে চলে গেল। জীবনে প্রথমবার আজ তার বাবা তার সাথে ভালো করে কথা বলেছে। একটু হলেও তার মনটা ভালো হয়ে গেল। পরের দিন সকালে ধীরাজ ডাক্তার এসে হাজির হীরকের বাড়িতে। কাল রাত থেকে তৃষার ধুম ঝড়। ধীরাজবাবুকে গত রাতের সমস্ত ঘটনা বলে হীরক। সমস্ত কথা শুনে চোখ কপালে উঠে যায় ডাক্তারের। ডাক্তার উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছো ভাইয়া? এ তো মারাত্মক ব্যাপার। তৃষা যে বাড়িতে নেই সেটা তুমি কখন বুঝলে? আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। তারপর দেখি যে ও আমার পাশে নেই। বাইরে বেরিয়ে দেখি সদর দরজা খোলা। ছুটে বেরিয়ে যাই বাড়ি থেকে। দেখি তৃষা হেঁটে যাচ্ছে ঘোষদের মাঠের দিকে। অনেক ডাকি আমি, কিন্তু ও শুনতেই পাচ্ছিল না। তারপর হঠাৎ দাঁড়িয়ে যায়। তারপর কোনোভাবে ওকে আমি বাড়ি নিয়ে আসি ডাক্তারবাবু। ভীত স্বরে বলল হীরক। আমি ওকে দেখে নিচ্ছি, আশা করি ভয়ের কোনো কারণ নেই, বলল ডাক্তারবাবু। এই বলে সে তৃষাকে দেখতে ঘরে ঢুকলো। আধা ঘন্টা পরে সে বেরিয়ে এসে বলল, দেখো ভাই, ও ঠিক আছে, আর তোমার সন্তানও ঠিক আছে। জ্বরটা এসেছে কাল রাতে ভেজা থেকে, কিন্তু কয়েকটা কথা ও যা বলল তার থেকে আমার মনে হচ্ছে ও খুব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। হীরক এবার অবাক হয়ে বলল, মানসিক চাপ? তৃষার? ও তো এত হাসি খুশি মেয়ে, বাড়ির সবাইকে নিয়ে দিব্যি আছে। ওর কি করে মানসিক চাপ হতে পারে? ডাক্তার নিজের চিবুক চুলকে বেশ গম্ভীর কণ্ঠে বলল, আর একটা কথা, ও বলছিল যে একটা গন্ধের টানে ও নাকি বেরিয়ে গেছিল কাল রাতে, আর তারপরে ওর নাকি আর কিছু মনে নেই। এই জায়গাটা আমার ভালো লাগছে না হীরক। তৃষা আর তুমি দুজন মাত্র মানুষ যারা ওই মাঠের ধারে রাতের বেলা গিয়ে আবার বেঁচে ফিরে এসছে।
আমার মনে হয় একবার পণ্ডিত মশাইয়ের সাথে তোমরা কথা বলে দেখো। হীরক ডাক্তারের সমস্ত কথা শুনে বলল, ঠিক আছে ডাক্তারবাবু, আমি পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলবো আজই। এরপর ডাক্তার চলে যায়। হীরক ঘরে গিয়ে তৃষার পাশে বসে। এক রাতে তৃষার স্বাস্থ্য অনেকটাই ভেঙে পড়েছে। তৃষার মাথায় হাত বুলিয়ে সে এবার জিজ্ঞেস করল, শরীর কেমন আছে? তৃষা ধরা গলায় উত্তর দিল, একটু ভালো, জ্বরটা এখনো আছে আর ব্যথাটাও একটু কমেছে। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলল তৃষা, কাল আমি একটা গন্ধ পেয়েছিলাম জানো। হীরকের ডাক্তারের বলা কথাগুলো মনে পড়ে গেল। ও তৃষার মাথায় হাত বুলিয়ে বলল, গন্ধটা কিসের ছিল? তৃষা একটু ভেবে বলল, নামটা ঠিক জানি না, তবে গন্ধটা খুব সম্ভবত একটা ফুলের ছিল, একটা তীব্র গন্ধ ছিল ওটা। হীরকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। তীব্র গন্ধ ফুলের? এ কি বলছে তৃষা? ওই ধরনের ফুল তো না, না, ওসব ভাববে না সে। ওই দিনগুলোর কথা আর মনে করতে চায় না সে, কিছুতেই না। তবু একবার পণ্ডিত মশাইয়ের সাথে কথা বলা দরকার। হীরক এবার তৃষাকে বলল, কাল রাতের কথা তুমি ভুলে যাও। আমাদের আজ এবং ভবিষ্যৎটা খুব গুরুত্বপূর্ণ। এখন শুধু তুমি নিজের ও আমাদের হবু সন্তানের খেয়াল রাখো, এটুকুই। কিন্তু কাল আমি নাকি ঘোষদের মাঠে। বলতে যাচ্ছিল তৃষা, কিন্তু তাকে থামিয়ে দিল হীরক। আমি বললাম না ওসব তুমি ভুলে যাও, শুধু নিজের খেয়াল রাখো। আমি একটু কাজে যাচ্ছি, জলদি ফিরে আসবো, তুমি বিশ্রাম করো। তৃষা আর কথা বাড়ালো না। হীরক বেরিয়ে গেল, কিন্তু তৃষার মনের কৌতূহল মিটল না। সে বুঝতে পারছে তার পরিবারের ওপর ধেয়ে আসছে এক ভয়ঙ্কর বিপদ। তাকে এই বিপদ থেকে নিজের পরিবার এবং আসন্ন সন্তানকে বাঁচাতে হবে, এবং তার জন্যে এই গন্ধের রহস্যের উন্মোচন করতে হবে তাকে। চোয়াল শক্ত করল তৃষা। হলধর পণ্ডিত পুজো করছিল নিজের বাড়ির ঠাকুর ঘরে। বিগত বেশ কয়েকদিন ধরে সে অনেক পড়াশোনা পুজো পদ্ধতি করে চলেছে, কিন্তু কোনোটাই কোনো কাজে আসছে না গ্রামের মৃত্যু মিছিল থামাতে। পণ্ডিত মশাই এটা বুঝেছে যে যেই অপশক্তি এই গ্রামে বাসা বেঁধেছে সে খুবই শক্তিশালী, এবং গুরুহ তন্ত্রচারের দ্বারা সেই শক্তিকে জাগ্রত করা হয়েছে। সেই শক্তির বিরুদ্ধে লড়তে গেলে ভালোভাবে তৈরি হতে হবে তাকে। পুজো সেরে সে সবে উঠেছে, এমন সময় সে দেখতে পায় তার বসার ঘরে এসে বসে আছে হীরক হাঁসদা। এই গ্রামের এক বড় কাঠের ব্যবসায়ী সে। স্বভাব চরিত্র বেশ ভালো, লোকেও বেশ ভালোবাসে তাকে। হীরককে নিজের বাড়িতে দেখে বেশ অবাক হলো হলধর। কি ব্যাপার হে হীরক, আজ হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? সব কুশল মঙ্গল তো? চেয়ারে বসে প্রশ্ন করে হলধর পণ্ডিত। ধীর কণ্ঠে জবাব দিল হীরক, পণ্ডিত মশাই, বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে, আমাকে একটু ঠিক রাস্তা দেখান। হলধর অবাক হয়ে জিজ্ঞেস করল, বিপদ? কি বিপদ? একটু স্পষ্ট করে আমার সবটা বলো দেখি বাবু। হীরক গতকালের রাতের সমস্ত ঘটনা বলল পণ্ডিতকে। সব কথা শুনে তার মুখে নেমে এলো চিন্তার ছায়া। খানিক চুপ করে থাকলো পণ্ডিত মশাই, তারপর বলল, তোমার এই গন্ধের ব্যাপারে কিছু বলার আছে? হীরক মাথা নামিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর বলে, হ্যাঁ, তৃষা যে ফুলের গন্ধের কথা বলছে সেটা আমার চেনা। ওই ফুল, ওই ফুলটা নম্রতার খুব পছন্দ ছিল, আর ওই গন্ধটার তীব্রতার কারণ ছিল যে নম্রতা সে এক ধরনের আতর্তিত ওই ফুলটায় এবং নিজের শরীরে। এই কারণে একটা মাদকীয় গন্ধ আসতো ওই ফুলটা থেকে এবং নম্রতার সমস্ত গা থেকে। ওই গন্ধটা নম্রতার শরীরের গন্ধ।
কিন্তু নম্রতা তো পালিয়ে গেছিল তুমি বলেছিলে, আর এইটা যে একটা অপশক্তি, ব্যাপার দুটো ঠিক মেলানো যাচ্ছে না। ভুরু কুচকে বলল পণ্ডিত মশাই। হীরক চুপ করে রইল। সে এই প্রশ্নের উত্তর জানে, কিন্তু দিতে কোনোদিনও পারবে না। দুনিয়া জানে যে নম্রতা পালিয়ে গেছিল কোনো পরপুরুষের সাথে 2 বছর আগে, নিজের স্বামী ও পরিবারকে ফেলে। কিন্তু আসল সত্যিটা যে সম্পূর্ণ আলাদা। কি করে বলবে সে ওটা পণ্ডিত মশাইকে? তাহলে যে তার এত বছরের মিথ্যা সব ধরা পড়ে যাবে। সাথে সাথে তৃষাকেও চিরতরে হারিয়ে ফেলবে সে। কোনো উত্তর দিল না হীরক। হলধর পণ্ডিত এবার বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তৃষার জন্য একটা মাদুলি দিচ্ছি, এটা ওকে গলায় ধারণ করতে বলবে। কখনো যেন ওই মাদুলিটা নিজের থেকে আলাদা না করে। এই বলে সে হীরককে একটা মাদুলি দিল। ধন্যবাদ পণ্ডিত মশাই, আমি তাহলে এখন আসি। এই বলে হীরক উঠে পড়ল। সাবধানে থেকো তোমরা, আর শোনো, যাই হয়ে যাক, আর কখনো রাতের বেলায় ওই মাঠের ধারে যেও না। তীক্ষ্ণ গম্ভীর কণ্ঠে বলে গ্রামের এই পুরোহিত। হীরক হ্যাঁ জানিয়ে চলে গেল। হলধর চেয়ারে বসেই রইল। তার মুখের কোণে খেলছে একটা বাঁকা হাসি। চোখগুলো শিয়ালের চোখের মতন জ্বলে উঠছে মাঝে মাঝে। মৃদু শীতল হাসি হাসে সে। বিদ্যার যবনিকা পতন অবশ্যম্ভাবী, সব অঙ্ক এখানেই মিলে যাবে, এ তো সবে শুরু, বলে হলধর পণ্ডিত। তারপর নিজের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। তৃষা বিছানায় শুয়ে আছে। হঠাৎ সে দেখল ঘরে ঢুকেছে নিশা ও অমৃতা। 2 বোন মায়ের দুপাশে বসল। অমৃতা বলল, মা, তোমার খুব কষ্ট হচ্ছে? তৃষা একটু হেসে উত্তর দিল, তোমরা চলে আসায় আর হচ্ছে না। 2 বোনের মুখেই খুশি দেখা দিল। এবার নিশার দিকে তাকিয়ে তৃষা বলল, এইটুকু বয়সে তুই অনেক বুদ্ধি রাখিস নিশামা। কালকে তোর জন্যই আমি সুস্থ হয়েছিলাম। এই বলে নিশাকে কাছে টেনে নেয় সে। নিশা মায়ের মুখে মাথা রেখে বলল, মা, কাল সন্ধেবেলা আমাকে মা ডাকছিল। এই কথাটা শুনতেই চোখ কপালে উঠে যায় তৃষার। কাপা কাপা গলায় সে বলল, এ কি বলছিস তুই নিশা? নিশা আত্মবিশ্বাসের সাথে বলে, আমি সত্যি বলছি, মা আমায় নাম ধরে ডাকছিল, আমায় কাছে আসতে বলছিল। আচ্ছা, মা কি আমাকে নিয়ে যেতে এসেছে? নিশার এই কথায় শক্ত করে তাকে বুকে চেপে ধরে তৃষা। দৃঢ় কণ্ঠে তৃষা বলল, না মা, তোমাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আর তোমরা দুজন কিছুতেই এই বাড়ি থেকে বেরোবে না বিকেলের পর। আমাকে কথা দাও। কথা দিলাম, বলল অমৃতা। নিশাও এই কথায় সায় দিল। কিছুক্ষণ গল্প করল মা আর 2 বোন মিলে। তারপর নিজেদের ঘরে চলে গেল নিশা ও অমৃতা। নিশার বলা কথাগুলো বারবার ঘুরতে লাগলো তৃষার মনে। নম্রতা তৃষাকে ডেকেছিল, নম্রতা নিশাকে ডাকছিল, কিন্তু কি করে? 2 বছর আগে সে তো এই পরিবারকে ছেড়ে পালিয়ে গেছিল। মেয়েদেরকে হীরক বলেছিল যে তাদের জন্মদাত্রী মরে গেছে। তার মানে কি নম্রতা আবার ফিরে এসেছে হীরক এবং এই পরিবারকে তার থেকে কেড়ে নিতে? সব এলোমেলো হয়ে যেতে লাগলো তৃষার। না, আজ হীরক ফিরলে ওর সাথে কথা বলতে হবে অনেকগুলো বিষয়, মনে মনে ভাবল তৃষা। সন্ধে 7টা। কালকের মতন আজও বেশ বৃষ্টি পড়ছে। বাড়ি ফিরতে আজ হীরকের একটু দেরি হয়েছে। সেই জন্য বেশ 2-4 কথাও শুনতে হয়েছে তাকে তৃষার কাছে।
পরে আবার ঝগড়া মিটিয়েও নেয় দুজনে। এবার তৃষাকে পণ্ডিত মশাইয়ের দেওয়া সেই মাদুলিখানা দিল হীরক। তারপর পণ্ডিত মশাইয়ের বলা সাবধানবাণীও তৃষাকে সে বলে। তৃষা গলায় মাদুলিটা পরে নেয়। তারপর স্থির দৃষ্টিতে হীরকের দিকে চেয়ে জিজ্ঞেস করে, আচ্ছা হীরক, নম্রতার সাথে ঠিক কি হয়েছিল? কথাটা শুনেই চমকে যায় হীরক। নম্রতার কথা তৃষা কেন আজ এত বছর পর আনলো? সে যতটা স্বাভাবিক হওয়া যায় ততটা হয়ে উত্তর দেয়, ওর বিষয়ে হঠাৎ ও তো একটা ফালতু মেয়ে এবং মা, নিজের স্বামী ও সন্তানদের ছেড়ে অন্য লোকের সাথে পালিয়ে গেছিল। হঠাৎ যেন একটা প্রহেলিকাময় হাসি খেলে গেল তৃষার মুখে। তাই নাকি? তা ওকে খোঁজার চেষ্টা করেছিলে কোনোদিন? তৃষার গলার আওয়াজ শুনে একটু অবাক হয়ে গেল হীরক। তৃষার আওয়াজ হঠাৎ এত মোটা হয়ে গেল কিভাবে? সে ঢোক গিলে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ করেছিলাম তো, কিন্তু কোনো খোঁজ পাইনি। আর এই সব কথা নিয়ে কেন বসলে বলো তো আজ? তৃষার মুখে সেই প্রহেলিকাময় হাসি। হঠাৎ ঘরের আলোগুলো কেঁপে উঠে দপ করে নিভে গেল। বাইরে কোথাও খুব জোরে বাজ পড়ল। কারেন্ট চলে গেছে। এই ঝড় বাদলার সন্ধ্যায় এই অন্ধকার ঘরে আলোচনার এই বিষয় সমস্তটা একটা ভয় তৈরি করে দিল হীরকের ভিতরে। সে মোমবাতিটা জ্বালাতে যাবে এমন সময় একটা কণ্ঠ শুনল এবং সঙ্গে সঙ্গে তার সারা শরীর আতঙ্কে কেঁপে উঠল। সত্যি কি বেশি দিন চাপা থাকে হীরা? আজ না হয় কাল সত্যি বেরোবেই। পারবি তো নিজের বউ বাচ্চাকে তখন বাঁচাতে? বলে উঠল তৃষা। কিন্তু এ যে তৃষার কণ্ঠ নয়, এ যে। সাথে সাথে কারেন্ট চলে এলো। হীরকের সারা শরীর কাঁপছে। তৃষা এবার বলে উঠল, কি গো, এই তুমি এমন করে কাঁপছো কেন? এই কি হয়েছে তোমার? আবার সেই রোজকার চেনা মধুর স্বর। তাহলে এক্ষুনি হীরক কি করে শুনতে পেল ওই কণ্ঠস্বর? হীরক কাঁপতে কাঁপতে বলল, কি না মানে আসলে আবহাওয়াটা ঠান্ডা তো, তাই আমি একটু আসছি। হ্যাঁ, একটু 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 কাজ আছে। এই বলে হীরক একটা অন্য ঘরে প্রায় দৌড়ে চলে যায়। তার সর্বাঙ্গ দিয়ে বয়ে যাচ্ছে আতঙ্কের স্রোত। এক্ষুনি সে কার গলা শুনল? এটা কি করে সম্ভব? দিনেশ বেঁচে নেই, না হলে সে এক্ষুনি তার সাথে কথা বলতো। এই কদিনের সমস্ত ব্যাপার কিচ্ছু ঠিক লাগছে না হীরকের। কাল সকালে সে নিজেই যাবে ওই জায়গাটায়। নিজের চোখে দেখতে হবে তাকে সেই জায়গাটা আবার। একটা সিগারেট ধরিয়ে সে জানালার ধারে দাঁড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো পুরনো কিছু স্মৃতি। এরকম একটা রাত ছিল সেদিন। রাত্রিবেলায় গ্রামের বাইরের দিকে জঙ্গলটার মধ্যে উফ, কি শান্তি না পেয়েছিল সেদিন সে। নম্রতার উপর তার ঘৃণা জন্ম নিয়েছিল। তার জীবন অন্ধকার করে দিয়েছিল ওই মেয়ে। সেদিন সব ল্যাটা চুকিয়ে দিয়েছিল হীরক। কিন্তু এত বছর পরে তৃষার গলায় সেই আওয়াজ সে কি করে শুনল? এই সব চিন্তায় সে মশগুল হয়ে থাকলো পুরো সন্ধ্যা। রাত্রিবেলায় যেন তেন করে একটু কিছু মুখে দিয়ে নিজেদের শোয়ার ঘরের পাশের ঘরে গিয়ে বসে সে। আজকের রাতটা হীরক জেগে কাটানোর সিদ্ধান্ত নেয়। তৃষা এই নিয়ে বলছিল তাকে, তুমি আমার সাথে শোবে না? ওই ঘরে বসে কি করবে? হীরক উত্তর দিয়েছিল, না আসলে আমার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, ওগুলো ওই ঘরে বসে করব। তোমার যাতে অসুবিধা না হয় ওই জন্যই ওই ঘরে যাচ্ছি গো। তৃষা আর কথা না বাড়িয়ে ঘুমোতে চলে যায়। রাত তখন 12টা। বাইরে বৃষ্টির তেজ অনেকটাই কমেছে। ঝিরঝির করে হচ্ছে এখন, শুধু হাওয়া দিচ্ছে খুব। হীরকের চোখটা লেগে এসেছিল, কিন্তু হঠাৎ তার তন্দ্রা ছুটে যায় একটা শব্দে। এটা তো বাড়ির সদর দরজা খোলার আওয়াজ। ঘর থেকে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে হীরক। সে দেখল সদর দরজা হাট করে খোলা। সাথে সাথে শোয়ার ঘরে ঢুকলো হীরক। বিছানা ফাঁকা,
তৃষা নেই সেখানে। এবার হীরকের বুঝতে দেরি হলো না যে তৃষা কোথায় আছে। সে জুতো পায়ে গলিয়ে ছাতা নিয়ে দ্রুত বাড়ি থেকে রওনা দিল ঘোষদের মাঠের উদ্দেশ্যে। তার অনুমান সঠিক হলে তৃষা ওখানেই গেছে। ঘোষদের মাঠে পৌঁছে যে দৃশ্য হীরক দেখল তাতে সে স্তম্ভিত হয়ে গেল। সেই নারকেল গাছটার সামনে দাঁড়িয়ে আছে তৃষা। হীরকের দিকেই ফিরে দাঁড়িয়ে আছে সে। কিন্তু এ কোন তৃষাকে দেখছে সে? তৃষার চুল হাওয়ায় উড়ছে, তার চোখ দুটো যেন দাবা নলের মতো জ্বলছে, মুখ থেকে জিভটা যেন ঝুলে পড়েছে। এবার তৃষা একটা অট্টহাসি হেসে উঠল। সেই হাসি শুনে রক্ত জল হয়ে গেল হীরকের। এ যেন এক দানবিক উল্লাস ধ্বনি। পর মুহূর্তে তৃষা এগিয়ে আসতে লাগলো হীরকের দিকে। এ কি, তৃষা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে যে! হীরকের সব গোলমাল পাকিয়ে গেছে। সে আতঙ্কে চিন্তায় এখন দিশেহারা। এবার তৃষা হীরকের সামনে এসে দাঁড়িয়েছে। না, এ তৃষা হতে পারে না। শুধু মুখটাই তৃষার মতো। এ এক ভয়ঙ্কর পিশাচি যে তার বউকে নিজের কবলে নিয়েছে। এবার তৃষা, বা বলা ভালো সেই পিশাচি, ধারালো কালো নখ দিয়ে নিজের পেটের উপর হাত বোলাতে শুরু করল। তার মুখে আবার সেই অট্টহাসি। হীরক বুঝতে পেরেছে পিশাচির উদ্দেশ্য। সে তৃষার পেট চিরে দিতে চায়, তার আসন্ন সন্তানকে মেরে ফেলতে চায়। না 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 না! ভয়ার্ত চিৎকার করে ওঠে হীরক। খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতন অসহায় অবস্থায় হীরককে দেখে আবার অট্টহাসিতে ফেটে পড়ে তৃষারূপী সেই পিশাচি। এবার সে তার ধারালো নখ বসাতে শুরু করলো তৃষার পেটের মধ্যে। হীরকের বুক কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু সে আর কিছু করতে পারছে না। নড়াচড়ার শক্তি সে হারিয়েছে। এমন সময় একটা কণ্ঠস্বর দুর্যোগের সেই কালো রাতকে ছাপিয়ে গেল। হে হি ভগবান ব্রাহ্মণ, প্রজাকর্তা প্রজাপথে, প্রগৃহসিনী বা বলিম চ ইমাম অপার্থাম রক্ষা গর্ভিণী। সাথে সাথে চারিদিকে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল হীরক। পিশাচিটা পেটে আঁচড় মারতে যাওয়া থেকে বিরত হলো। তার মুখেও বিস্ময়ের ভাব। আবার সেই কণ্ঠস্বর ভেসে আসলো, এবার যেন আরো কাছ থেকে। হ্যাঁ, কেউ একজন হেঁটে আসছে মাঠের ওই প্রান্ত থেকে। বিধুর দেবী বিধুশ্রেষ্ঠে বহুপুত্রী মহাবনে, ভূতশ্রেষ্ঠে নিশা পুঙ্গে নির্বৃত্তি সৌনু কাপুর, প্রগ্রহণেশ্ব বলিম চ ইমাম সর্বোত্তম রক্ষা গর্ভিণী। পিশাচি এবার একটা হুঙ্কার ছাড়লো, যেন তার গা জ্বলে পুড়ে যাচ্ছে। যেই ব্যক্তিটি মন্ত্রোচ্চারণ করছে সে এখন প্রায় হীরক ও তৃষার সামনে। তৃষা কাছে এসে এবার সে তার চোখে চোখ রেখে গর্জে উঠল, রক্ষা রক্ষা মহাদেব, ভক্তা অনুগ্রহ কারক, পক্ষী বাহন গোবিন্দম সর্বোত্তম রক্ষা গর্ভিণী। লোকটা এবার তৃষার মাথায় হাত রাখল। আকাশে বিদ্যুৎ ঝলকে উঠল। ঝড় শান্ত হলো। তৃষা মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। তার মুখ চোখ আবার সেই আগের মতো সাধারণ। হীরক যেন আবার গায়ে জোর ফিরে পেল। সাথে সাথে তৃষাকে নিজের কোলে তুলে নিল। তার চোখে মুখে ভয়ঙ্কর উদ্বেগ। উনি ঠিক আছেন, তবে তবে বেশিক্ষণের জন্য নয়। পিশাচি খানিকক্ষণের জন্য শক্তি হারিয়েছে শুধু। এই শরীর ছেড়ে এখনো যায়নি সে। গম্ভীর কণ্ঠে বলল সদ্য আগমন হওয়া লোকটা। হীরক এবার লোকটার দিকে তাকালো। বেশ লম্বা চওড়া লোকটা। তার শরীর পেশি বহুল। মুখে ঘন কালো দাড়ি গোফের জঙ্গল এবং কালো লম্বা চুল জটা করে বাঁধা। লোকটার শরীর ঢাকছে একটা লাল কাপড়, আর পরনে তার একটা সাদা ধুতি। কোমরে বাঁধা একটা মস্ত বড় রামদা। গায়ের রং একটু তামাটে, কিন্তু চোখ দুটো কি তীক্ষ্ণ। এ যেন এক মহামানব দাঁড়িয়ে আছে হীরকের সামনে। হীরক কিছু বুঝতে বা বলতে পারল না। লোকটা এবার হীরকের কাঁধে হাত রেখে বলল,
এখন বাড়ি চলুন। এখানে দাঁড়ানো আপনাদের দুজনের জন্যই নিরাপদ নয়। আসুন। এবার হুঁশ ফিরল হীরকের। সে বলল, আপনি আপনি ঠিক বলছেন, আমাদের বাড়ি ফিরতে হবে। আপনিও দয়া করে আমার বাড়ি চলুন। আপনি আমার বউকে বাঁচিয়েছেন, স্বয়ং ভগবানের দূত আপনি। দয়া করে আমার বাড়িতে চলুন। ঠিক আছে, উত্তর দিল লোকটি। এরপর তারা সবাই দ্রুত পায়ে রওনা দিল হীরকের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে তৃষাকে বিছানায় শুইয়ে দিয়ে হীরক নতুন লোকটিকে নিয়ে একটা অন্য ঘরে গিয়ে বসল। তারপর ভেউ ভেউ করে কেঁদে উঠল। নতুন লোকটি তাকে সান্ত্বনা দিয়ে বলল, কান্নাকাটি করে কোনো ফল হবে না হীরকবাবু। যে বিপদ আপনার পরিবারের উপর নেমে এসেছে তার জন্য আপনিও কিন্তু অনেক অংশে দায়ী। যদি নিজের পরিবারকে বাঁচাতে চান তাহলে আমাকে শুরু থেকে সমস্তটা বলুন আমাকে। হীরক এবার লোকটার হাত চেপে ধরে বলল, বাবা, আপনি নিশ্চয়ই কোনো মহান শক্তিশালী ব্যক্তি। আপনি আমার পরিবারকে বাঁচান বাবা। আমি সমস্ত সত্যি আপনাকে বলছি। আমি একজন সামান্য সাধক। আমি বীরভদ্র তান্ত্রিক। গরিব দুঃখী অসহায় মানুষকে সহায়তা করা আমার ধর্ম। এ আমার গুরুদেবের আদেশ। আপনি নির্ভয়ে আমাকে সবটা বলুন, বলল বীরভদ্র তান্ত্রিক। হীরক এবার বলা শুরু করল, আজ থেকে 2 বছর আগে আমার প্রথম বউ নম্রতা 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিশেষ করুন বাবা ঠাকুর, ওই সন্তানের বাবা আমি ছিলাম না। তখন আমি মেদিনীপুরে ছিলাম। জানতে পারি যে আমার বউ আমারই এক বন্ধুর সন্তানকে নিজের গর্ভে ধারণ করেছে। এই বিশ্বাসঘাতকতা আমি মেনে নিতে পারিনি। এক ঝড়ঝড়ের রাতে নম্রতার সাথে আমার তুমুল ঝগড়া হয়। সেদিন আমি ওর গায়ে হাত তুলি। হঠাৎ একটা জোর ধাক্কায় ওকে আমি ঠেলে ফেলে দিই। মাথায় ভয়ঙ্কর চোট পেয়ে তৎক্ষণাৎ মরে যায়। আমি ভয় পেয়ে যাই খুব। আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওর লাশ আমি পুঁতেটি গ্রামের বাইরের জঙ্গলের এক জায়গায়। গ্রামের সবাইকে আমি বলেছিলাম যে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। নম্রতা অনাথ ছিল, তাই ওর ব্যাপারে কেউ খোঁজ খবর বিশেষ করতে যায়নি। আমার মেয়ে দুটোকে শুধু সত্যিটা বলেছি যে ওদের মা মরে গেছে। বাকি সবাই এমনকি তৃষাও মিথ্যেটাকে সত্যি হিসেবে জানে। এতটা বলে থামল হীরক। তার মুখে দুঃখ স্পষ্ট। বীরভদ্র মাথা নিচু করে সবটা শুনছিল। এবার সে বলল, ভুল করেই হোক আপনি একজন মানুষকে খুন করেছেন। তার শেষ কৃত্য আপনি ঠিক করে করেননি। আপনার বউয়ের অতৃপ্ত আত্মা প্রতিশোধ স্পৃহায় ফিরে এসেছে আপনার দ্বিতীয় বউয়ের শরীরে। আমি আজ রাতে এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় বুঝেছিলাম এখানে এক ভয়ঙ্কর অমঙ্গল ঘটছে, তাই এদিকে আসি। এখন বুঝছি এটা ভগবানের আদেশ ছিল আমার প্রীত যে আপনাদের এই কঠিন সময় থেকে উদ্ধার করি আমি। তারপর একটু থামল বীরভদ্র। ফের সে বলতে শুরু করল, দেখুন হীরকবাবু, আপনার বউ সম্প্রতি এই পিশাচির কবলে পড়েছে। কিন্তু এর আগে এই পিশাচির বাসস্থান ছিল ওই মাঠের নারকেল গাছ। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই যে এই পিশাচি কোনো সাধারণ অপশক্তি নয়। একে তৈরি করা হয়েছে নিগূঢ় তন্ত্রাচার প্রক্রিয়ার মাধ্যমে। আমাকে খুঁজে বার করতে হবে কে একে জাগিয়ে তুলে এনেছে এই গ্রামে। আচ্ছা, কাল সকালে আমরা আপনি আর আমি ওই জঙ্গলে যাব। ওখান থেকে অনেক কিছু জানা গেলেও যেতে পারে। হীরক এবার কাকুতি ভরা কণ্ঠে বলল, বাবা, বলছি আমার তৃষার কিছু হবে না তো? বীরভদ্র উত্তর দিল, আপাতত নয়, কিন্তু আপনার বউ এবং আসন্ন সন্তানের উপর যে সংকট আছে তা কিন্তু এখনো কাটেনি। আমি গর্ভরক্ষা স্তোত্রের মাধ্যমে আপনার শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছি, কিন্তু এই পিশাচির কবল থেকে আপনার স্ত্রীকে শীঘ্রই ছাড়াতে হবে। তার জন্য বেশ কিছু খবর আমাদের লাগবে। ওগুলো পেলেই আমি যজ্ঞে বসব। বাবা, আপনি যা পারেন করুন, কিন্তু আমার পরিবারকে বাঁচান বাবা। এই নম্রতার হাত থেকে আপনি বাঁচান। বীরভদ্রের পা ধরে বলে হীরক। হীরককে বীরভদ্র বলল,
নম্রতার মতন আপনিও পাপ করেছিলেন হীরক। আজ সে পিশাচ হয়ে ফিরে এসেছে, দিয়ে আপনার স্ত্রীর ওপরে ভর করেছে। এটাই আপনার শাস্তি। কিন্তু যখন আপনার মনে পশ্চাতাপ ভাব হয়েছে, তখন আমি নিশ্চয়ই সাহায্য করব এবং এই সমস্ত গ্রামকে এই অপশক্তির হাত থেকে মুক্ত করব। এই আমার প্রতিজ্ঞা। বাইরের পরিবেশ এখন শান্ত হয়ে গেছে, কিন্তু দুই বিপরীত শক্তি এবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই এই যুদ্ধের ফল দেখতে পাবে গোটা দেবলপুর গ্রাম। পরের দিন সকালে গ্রামের বাইরের জঙ্গলটায় গেল হীরক ও বীরভদ্র। আজ সকালে বৃষ্টি হচ্ছে না, আকাশ মেঘলা, তবে মাঝে মধ্যে সূর্যের ঝলক দেখা যাচ্ছে। জঙ্গলটা এমন কিছু ঘন নয়, বাঁশঝাড়েই ভর্তি বেশিরভাগ জঙ্গলটা। এরকম একটা বাঁশঝাড়ের পাশের জমিটা দেখিয়ে হীরক বীরভদ্রকে বলল, বাবা, এইখানে আমিও লাশ পুঁতেছিলাম। বীরভদ্র জমিটার আশেপাশের মাটি পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ বিড়বিড় করতে লাগলো। এরপর চোখ খুলে সে বলল, এখানে তার অস্থিও নেই। এখানে পোতার কিছু মাস পরেই আপনার স্ত্রীর দেহ এখান থেকে বার করে নিয়ে যাওয়া হয়। এটা আমি স্পষ্টই দেখতে পাচ্ছি। হীরক হতবাক। কিন্তু আমি আর দীনেশ ছাড়া তো কেউ জানতো না এই ব্যাপারে। আর দীনেশ কেন নম্রতার লাশ বার করতে যাবে? সে জিজ্ঞেস করলো বীরভদ্রকে। জঙ্গলের আশপাশটা একবার ভালো করে দেখতে লাগলো বীরভদ্র। সে উত্তর দিল, আপনার বন্ধু ওই লাশ বার করেনি। কে যে সেটা করেছে সেটা আমি দেখতে পাইনি, তবে আমার বিশ্বাস সে আপনার চেনা কোনো লোকই। তারপর কোনো কাপালিকের সাহায্যে নম্রতাকে এক ভয়ঙ্কর পিশাচিনী বানিয়ে তোলা হয়েছে। নম্রতার আত্মার মুক্তি দরকার, তাহলেই আপনার স্ত্রীর মুক্তি। তারপর নিজের দাড়িতে হাত বুলিয়ে বলল, কিন্তু এটা জানতে হবে যে কে এই কাজটা করেছে। হীরক হা করে বীরভদ্রর কথা শুনে যাচ্ছে। তার একটা ভুলের জন্য যে এত কিছু হয়ে গেছে, এটা ভেবেই আত্মগ্লানিতে তার মন ভরে যাচ্ছে। বীরভদ্র তার কাঁধে হাত রেখে বলল, চলুন এবার গ্রামে ফেরা যাক। আমি গ্রামটা ভালো করে একবার ঘুরে দেখতে চাই। এই বলে তারা দুজন জঙ্গল থেকে গ্রামের দিকে রওনা দিল। মাধবের চায়ের দোকানে আজ সকাল থেকেই আলোচনার আসর বসেছে। কাল রাতে অসাধারণ বলিষ্ঠ কণ্ঠ শুনতে পেয়েছিল গ্রামের অনেকেই। কার সেই কণ্ঠস্বর এবং কোন পাগল লোক কাল রাতে গ্রামে বেরিয়েছিল, এই হচ্ছে আলোচনার বিষয়। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মাঠের ধারে কোনো লাশ পাওয়া যায়নি। তাহলে কি যেই লোকটা কাল গ্রামে বেরিয়েছিল সে বেঁচে আছে? প্রশ্ন করলেন ধবলবাবু। হলধর বলল, আমিও ব্যাপারটা বুঝতে পারছি না। বিগত কয়েক সপ্তাহে প্রথম কেউ রাতে বেরিয়েছিল। যদি বেঁচে গিয়ে থাকে তাহলে তা খুবই অদ্ভুত ব্যাপার। পণ্ডিত মশাই তৃষার ও হীরকের তার আগের রাতে মাঠে যাওয়ার কথাটা চেপে গেল। ধীরাজ ডাক্তার পরোটা খেতে খেতে বলল, যদি বেঁচে গিয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই কোনো মহাপুরুষ। মোড়ল, তাই তো মনে হচ্ছে হে। উত্তর দিল ধবলবাবু। মাধবের দোকানের দিকে আসার সময় কালী মন্দিরের সামনে এসে হঠাৎ থেমে গেল বীরভদ্র। মন্দিরটা এমনভাবে বন্ধ হয়ে আছে কেন? সে হীরককে জিজ্ঞেস করল, মায়ের মন্দিরে এভাবে তালা ঝুলছে কেন? আসলে আমাদের গ্রামের পণ্ডিত মশাই বলেছিলেন যে এই মন্দির এখন বন্ধ রাখতে। মা নাকি গ্রামের উপর রুষ্ট, তাই যতদিন না মা নিজে থেকে আবার সংকেত দিচ্ছে ততদিন এই মন্দির বন্ধ থাকবে। হীরক উত্তর দিল। বীরভদ্র ভুরু কুচকে বলল, তাই নাকি? তা মা যে রুষ্ট, এই কথা আপনাদের পণ্ডিত মশাই বুঝলেন কি করে? আগে মার মূর্তি আচমকাই কালো হয়ে গিয়েছিল একদিন। সেদিন থেকে গ্রামে শুরু হয় মৃত্যু মিছিল। যারা যারা মারা যাচ্ছিল তাদের তলপেট চিরে ফেলা হচ্ছিল। তারপরই পণ্ডিত মশাই বললেন যে মা আমাদের ওপর রুষ্ট, এটা নাকি তারই প্রকোপ।
বটে, গম্ভীর কণ্ঠে বলে উঠল বীরভদ্র। তারপর দীপ্ত কণ্ঠে সে বলে উঠল, মন্দির বন্ধ রেখে তো কোনো লাভ হলো না, তাহলে এবার মন্দির আবার খুলে দেখা যাক। এই বলে বীরভদ্র সোজা এগিয়ে গেল মন্দিরের দিকে। তারপর নিজের কোমরে বাঁধা রামদাটা দিয়ে সজোরে এক কোপে মন্দিরের দরজার তালাটা ভেঙে ফেলল। তারপর মন্দিরে প্রবেশ করল। আশেপাশের লোকজন এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। একজন গ্রামবাসী ছুটে গেল হলধর পণ্ডিতকে খবর দিতে। হীরকও হতবাক। বীরভদ্র বিগ্রহর সামনে এসে দাঁড়ালো। মায়ের মূর্তিটা পুরো গাঢ় কালচে রঙের। গর্ভগৃহে এসে অনুভব করল যে সেখানে খুব অশুভ কোনো কিছু আছে। চোখ বন্ধ করে মায়ের নাম জপ করতে থাকলো বীরভদ্র। সঙ্গে সঙ্গে সে বিগ্রহর পিছনে গেল। সেখানে একটা পিতলের কলসি পড়ে আছে। কলসিটা হাতে নিয়ে সে ভিতরে দেখল। ভিতরে আছে কাকের পালক, হাড়ের টুকরো, ছাই এবং আরও কিছু নোংরা বস্তু। সঙ্গে সঙ্গে সেই কলসিকে নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসে এবং মন্দিরের পিছনে বয়ে চলা গঙ্গাতে সেই কলসি একটা মন্ত্র জপ করে বিসর্জন দেয়। তারপর সে আবার মন্দিরের ভিতর প্রবেশ করে। এই সমস্ত কিছু দেখে হীরক ও উপস্থিত সমস্ত গ্রামবাসী তখন অবাক। তারা বুঝতে পারল না কে এই ব্যক্তি যে এইভাবে গ্রামের পণ্ডিতের কথা উপেক্ষা করে মায়ের মন্দির আবার খুলে দিল। ইতিমধ্যে পণ্ডিত, মোড়ল, ডাক্তার, মাধব ও গ্রামের বাকিরা ছুটে এসেছে। হলধর চিৎকার করে উঠল, কার এই দুঃসাহস? আমার বারণ সত্ত্বেও কোন নির্বোধ এই মন্দির আবার খুলেছে? একজন গ্রামবাসী উত্তর দিল, পণ্ডিত মশাই, একটা অদ্ভুত লোক এক্ষুনি তালা খুলছে। ও মন্দিরের ভেতরেই আছে। হলধর মন্দিরের ভিতর দ্রুত গতিতে প্রবেশ করল। তার সাথে প্রবেশ করল হীরক, মোড়ল, ডাক্তার এবং আরও অনেক গ্রামবাসী। হলধর দেখল বীরভদ্র মায়ের মূর্তির সামনে বসে শঙ্খ বাজিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করছে। কিন্তু সে এবার চমকে উঠল এবং তার সাথে সমস্ত গ্রামবাসীও। মায়ের বিগ্রহ ঠিক আবার আগের মতন হয়ে গেছে। গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে। এর মধ্যে তারা বুঝতে পারছে না এই চমৎকার কি করে হলো। পুজো শেষ হলো। বীরভদ্র এবার আসন ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর পণ্ডিত মশাই ও গ্রামবাসীদের দিকে ফিরে তাকালো। গায়ের লোক আগে কখনো এমন পুরুষ দেখেনি। যেমন চেহারা তেমনই তার তেজ। পণ্ডিত মশাইয়ের গলা এইবার একটু আস্তে হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কে কে আপনি? আপনি কি করে এই মন্দির খুলে পুজো করছেন? বীরভদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে হলধরকে দেখছে। উফ! পণ্ডিতের মনে হলো যেন তার আত্মার ভিতর অবধি দেখে ফেলেছে এই লোকটা। বীরভদ্র এবার দৃঢ় অথচ মার্জিত কণ্ঠে বলল, আমি বীরভদ্রতান্ত্রিক। মায়ের মন্দিরে তালা ঝোলা ভালো জিনিস নয়, আর মায়ের পুজোর জন্য কারো অনুমতি লাগে না হলধর বাবু। ব্রাহ্মণ হয়ে অন্তত এটা আপনার জানা উচিত। মন্দিরে উপস্থিত সবার মুখ হা। তান্ত্রিক? এই যোদ্ধার মতন দেখতে লোকটা তন্ত্র সাধক? সাদামাটা পুরোহিত সাধকের সাথে অবগত গায়ের লোক আজ এক আসল তান্ত্রিককে দেখে হতভম্ব। হলধর কিছু বলতে পারছেন না। বিগ্রহ আবার আগের মতন হয়ে গেছে। গ্রামের লোকজনও সবাই চুপচাপ হয়ে দেখছে ও শুনছে বীরভদ্রকে। ধবলবাবু পর্যন্ত অবাক হয়ে পুরো ব্যাপারটা দেখে যাচ্ছেন। এবার বীরভদ্র মন্দির থেকে বেরোনোর জন্য এগোলো। সঙ্গে সঙ্গে সবাই সরে গেল। তার পিছন পিছন সকলে মন্দিরের বাইরে এলো। বাইরে এসে মন্দিরের ধারে এক গাছতলায় গিয়ে বসল সে। তাকে ঘিরে হাত জোর করে দাঁড়িয়ে রইল সবাই, শুধু পণ্ডিত মশাই বাদে। বীরভদ্র গ্রামবাসীদের দিকে তাকিয়ে এবার বলতে শুরু করলো, এই গ্রামে যে অপশক্তির আবির্ভাব হয়েছে তার কারণ ভগবান নয়, মানুষ, স্বয়ং মানুষ, এবং সে এই গ্রামেরই মানুষ। সবাই স্তম্ভিত। এ কি বলছে এই তান্ত্রিক?
গ্রামের এই দুর্ভোগের দায় কোনো এক গ্রামবাসীর? বীরভদ্র আবার বলতে শুরু করলো, এই অপশক্তির নাম পুরুষ খাঁকি। এ শুধুমাত্র পুরুষদের শিকার করে, বিশেষত সেই সমস্ত পুরুষদের যারা অত্যাচারী লম্পট হয়। একে জাগ্রত করা হয় গৌড়তন্ত্রাচারের মদতে। একে আনা হয়েছিল এই গ্রামে সপ্তাহখানেক আগে, এবং এর বাসস্থান ছিল মাঠের পাশের সেই নারকেল গাছ। কিন্তু মা কালী থাকতে এই শয়তান এখানে আসতে পারত না। তাই খুব সুকৌশলে মূর্তির পিছনে অপবিত্র কিছু বস্তু রেখে মায়ের বিগ্রহকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়। ওই জন্যই মূর্তি কালো হয়ে গেছিল। আজ আমি সেগুলো গঙ্গায় বিসর্জন করে দিয়েছি, তাই বিগ্রহ আবার নিজের শক্তি ফিরে পেয়েছে। তারপর বীরভদ্র হেসে বলল, কিন্তু যে এমনটা করেছিল সে বোঝেনি যে বিগ্রহ নষ্ট করে দিলেও মায়ের শক্তিকে কখনো শেষ করা যায় না। ভগবান সর্বব্যাপী। যে এই অপশক্তিকে এই গ্রামে নিয়ে এসেছে তার বিচার ভগবান করবে, কিন্তু তার আগে এই অপশক্তিকে আগে আমাদের হারাতে হবে। সহস্র গ্রামবাসী ও হীরকবাবুর স্ত্রী সন্তানদের জীবন মৃত্যু নির্ভর করছে এর উপরে। শেষ কথাটা শুনে গায়ের লোক চমকে গেল। তখন হীরক গত রাতের এবং তার আগের রাতের সব কিছু বলল, শুধু বাদ দিল নম্রতার প্রসঙ্গ। সবাই বাকরুদ্ধ। বাবা, আপনি আমাদের বাঁচান। আমি বুঝে গেছি আপনি আমাদের বাঁচাতে পারবেন। দয়া করুন বাবা, দয়া করুন। বীরভদ্র শান্ত গলায় বলল, মোড়ল মশাই, আমি আপনাদের সকলকে বাঁচাবো, এটা আমার প্রতিজ্ঞা। তার জন্যই আমি আজ সন্ধ্যায় ওই মাঠে এক মহাযজ্ঞে বসব, আর আপনারা সকলে এই মন্দিরে বসে পুজো করবেন মায়ের। যাই হয়ে যাক, প্রলয় এসে গেলেও এই মায়ের পুজো নাম গান থামাবেন না, এবং মন্দির থেকে কেউই বেরোবেন না। ধবলবাবু এবং বাকিরা মাথা নেড়ে হ্যাঁ জানালো। হলধর যেন ইচ্ছার বিরুদ্ধে হ্যাঁ বলল। এরপর বীরভদ্র হীরকের দিকে তাকিয়ে বলল, পণ্ডিত মশাই, আপনি আজ আমার হীরকবাবু ও তৃষা দেবীর সাথে ওই মাঠে যজ্ঞে থাকবেন। যজ্ঞের সামগ্রী জোগাড় করতে যেতে হবে হীরকবাবু, তারপর আপনার বাড়িতেও একবার যেতে হবে। চলুন এবার যাওয়া যাক। এই বলে বীরভদ্র উঠে পড়ে সোজা হাঁটা লাগালো। সমস্ত গ্রামবাসী তাকে প্রণাম করার জন্য হুমড়ি খেয়ে পড়তে লাগলো। দুপুর 3টের দিকে বাড়ি ফিরল হীরক। বীরভদ্র তান্ত্রিক তাদের বাড়ির পিছনের বাঁশবনে একটা কাজে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে ফিরবে বলেছে। হীরক তৃষার কাছে গিয়ে বসল। সেই কাল রাতে অজ্ঞান হওয়ার পর থেকে অঘোরে ঘুমোচ্ছে মেয়েটা। সকালের দিকে হঠাৎ হঠাৎ করে চিৎকার করে উঠেছিল, কিন্তু তারপর থেকে একভাবে ঘুমিয়েই আছে। নম্রতার উপর খুব রাগ হতে শুরু করলো হীরকের। বেঁচে থাকতে তাকে কোনো শান্তি দেয়নি সে, আর মরে গিয়েও তাকে সে জ্বালিয়েই যাচ্ছে। মনে মনে গালাগালি দেয় নম্রতাকে হীরক। এমন সময় সে দেখে তাদের ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে নিশা ও অমৃতা। কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে তার 2 মেয়ে। আজ কিন্তু আর রাগারাগি করল না হীরক। অমৃতা হীরককে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, বাবা, মা না সকাল থেকে উঠছে না। আমি কত ডেকেছি, মা কখন কথা বলবে আমার সাথে? হীরক তাকে সান্ত্বনা দিয়ে বলল, মার শরীর খারাপ হয়েছে রে, কিন্তু তোরা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিশা হীরকের দিকে চেয়ে বলল, বাবা, আমরা মা আর ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব মা জলদি সুস্থ হয়ে উঠুক। নিশার মাথায় হাত বোলালো হীরক। একটা সংকল্প সেও মনে মনে নিয়েছে। নম্রতার এই গল্প সে তার জীবন থেকে চিরতরে মুছে ফেলবে, এবং তার আসন্ন পুত্রের রাস্তায় কোনো বাধা যাতে না থাকে সেই ব্যবস্থাও হীরক করবে আজকের যজ্ঞের সফল হওয়ার পরে। বাঁশবনে
বিকেলের প্রথম প্রহরে এক মনে ধ্যানে বসেছে বীরভদ্রতান্ত্রিক। অনেকগুলো প্রশ্নের উত্তর তার কাছে এখনো আবছা। এখনো পুরো সত্যিটা সে জানে না। সেটা জানার জন্যই এখন সে ধ্যানে বসেছে। এক মনে মহাদেবকে সে স্মরণ করতে লাগলো তার গুরুকে। হঠাৎ তার চোখের সামনে ফুটে উঠল বায়োস্কোপের মতন অনেক কিছু। আধা ঘন্টা এই সমস্তটা চলল। তারপর চোখ খুলে গেল তার। কিন্তু এ কি, তার চোখ এখন লাল জবার মতন টকটকে লাল। ক্রোধে তার শরীর ফুঁসছে। সে যা দেখল তারপর সমস্তটাই তার কাছে ছবির মতো পরিষ্কার। ভয়ঙ্কর অনাচার হয়েছে এই গ্রামে। আজ তাকে সেই অনাচারের প্রতিকার করতে হবে এবং মানুষরূপী পিশাচকেও শাস্তি দিতে হবে। চোয়াল শক্ত করে ধ্যান থেকে উঠে ঘোষদের মাঠের দিকে রওনা হলো বীরভদ্রতান্ত্রিক। বাবা ঠাকুরের কথা মতো তৃষাকে মাঠে নিয়ে এসেছে হীরক। যদিও তৃষা এখনো অজ্ঞান, পাঁজাকোলা করেই নিয়ে আসতে হয়েছে তাকে হীরকের। বীরভদ্র আজ যজ্ঞের সরঞ্জাম নিয়ে ফেরার সময় বলেছিল 2 মেয়েকেও সঙ্গে করে নিয়ে আসতে এখানে। অনিচ্ছা সত্ত্বেও তাই হীরক নিয়ে এসেছে নিশা ও অমৃতাকে। আজকে ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না, আকাশ পুরো পরিষ্কার। পূর্ণিমা এখনো দেরি, তাই চাঁদ সুস্পষ্ট নয়। বীরভদ্র বসে পড়েছে যজ্ঞে। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। মাথায় লাল কাপড় জড়িয়ে যজ্ঞে বসেছে বীরভদ্র। হীরক ও তার পরিবারকে আসতে দেখে সে বলল, তৃষাকে হোমের সামনের আসনে শুইয়ে দিন, আপনারা পাশের আসনে বসুন। আর হ্যাঁ, সকলের গাত্র বন্ধন করতে হবে। এই বলে সে সকলের গাত্র বন্ধন করে দেয়। তৃষাকে শুইয়ে দেয় হীরক আসনে। কয়েক মিনিট পরেই মাঠে এসে উপস্থিত হলো হলধর পণ্ডিত। তাকে আসন গ্রহণ করতে বলে বীরভদ্র যজ্ঞ শুরু করে। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই বলে বীরভদ্র হোমকুণ্ডে আরো বেশি করে ঘি ঢালল। তারপর তৃষাকে লক্ষ্য করে সে বলল, তুই এই শরীর ছেড়ে আমার সামনে প্রকট হ। আর যদি না হোস তাহলে আমি তোকে এমন যাতনা দেব যে তুই বাধ্য হবি এই মেয়েকে ছেড়ে দিতে। তৃষার শরীরে কোনো হেলদোল নেই। বীরভদ্র এবার চোখ বন্ধ করে মন্ত্রপাঠ শুরু করল। ওং সদাশিবায় অঙ্গুষ্টাভ্যাং নমঃ, নং গঙ্গধারায় তর্জনীভ্যাং নমঃ, মং মৃত্যুঞ্জয়ায় মধ্যমাভ্যাং নমঃ, সিং শূলপানায় অনামিকাভ্যাং নমঃ, মং পিনাকপানায় কনিষ্ঠিকাভ্যাং নমঃ, ইয়াং উমাপতয়ে করতলকরপিষ্ঠাভ্যাং নমঃ। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে চিৎকার করে লাফিয়ে উঠল তৃষা আসনের উপর। তার চুল উঠছে, চোখ দুটো জ্বলছে, মুখে ফুটে উঠেছে এক হিংস্র ভাব। চেঁচিয়ে উঠল তার ভিতরের পুরুষ খাকি। বন্ধ কর এই যজ্ঞ বন্ধ কর, নইলে আমি এই মেয়ের পেটের বাচ্চাটাকে এক্ষুনি ছিঁড়ে বার করে আনবো। তুই কিচ্ছু করবি না। তুই এই মুহূর্তে নিজের আসল রূপে আমার সামনে আসবি। ওর শরীর ছেড়ে দে। হুঙ্কার করল বীরভদ্র। এক বিকট হাসিতে ফেটে পড়ল তৃষার মধ্যে থাকা পুরুষ খাকি। একে আর এর পেটের ছেলেকে যে আমি আমার সাথে নিয়ে যাবো রে তান্ত্রিক, এদের মৃত্যুতেই আমার শান্তি। নিশা ও অমৃতা তাদের মায়ের এই রূপ দেখে ভয়ে কাঁপছে। অমৃতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বীরভদ্র এবার সবাইকে অবাক করে দিয়ে বলে উঠল, তোমার সাথে অনেক অনাচার হয়েছে নম্রতা, আমি সবটা জানি। কিন্তু এই মেয়ে বা তার সন্তান দোষী নয়। তোমার 2 মেয়েকে তোমার মতন করে আগলে রাখে এই তৃষা। তুমি ওদের দিকে তাকাও একবার। তোমার মেয়েরা আজ কাঁদছে। তুমি এই শরীর ছেড়ে দাও। তোমার দোষীর শাস্তি হবেই, কিন্তু নির্দোষের প্রাণ আমি তোমাকে কাটতে দেব না। হঠাৎ সেই পিশাচি চুপ হয়ে গেল। তারপর তৃষার শরীর ধপ করে আবার মাটিতে লুটিয়ে পড়ল
এবার বীরভদ্রর সামনে প্রকট হলো পুরুষ খাকি নিজের আসল চেহারায়। সে কষ্টে চিৎকার করে উঠল হীরকের দিকে তাকিয়ে। পুত্র সন্তান দিতে পারিনি বলে কম অত্যাচার করেনি এই রাক্ষসটা। তৃতীয়বার আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর যখন জানতে পারে আমার পেটে আবার একটা মেয়ে আছে, তখন আমায় অকথ্য অত্যাচার করে, আমার মুখ পুড়িয়ে দেয়, আমাকে মেরে আমার গায়ে কালশিটে ফেলে দেয়। কিন্তু তখনও আমি বেঁচে ছিলাম আমার নিশার জন্য, আমার অমৃতার জন্য। সেটা বুঝতে পেরে আমাকে জ্যান্ত পুঁতে দেয়। জ্বালায় ব্যথায় তেলে তেলে আমি পচে মরি। সারা গ্রামে রটিয়ে দেয় আমি দুশ্চরিত্রা। আমার আত্মা শান্তি পায়নি। আমি প্রতিশোধের জন্য জ্বলে মরছিলাম। শয়তান আমাকে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি এর আসন্ন পুত্র সন্তানকে এই গ্রামের সমস্ত পুরুষকে শেষ করে দেব। এই সব দেখে এবার নিশা কেঁদে ফেলে। সে মায়ের আত্মার আওয়াজ শুনে, তার কষ্টের কথা শুনে আর নিজেকে চেপে রাখতে পারল না। মা, মা তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো মা, আমি তোমার সাথে যাব মা, কিন্তু তৃষা মা আর ভাইকে ছেড়ে দাও। সে ক্রন্দনরত স্বরে বলে উঠল। এবার হলধর পণ্ডিত নিজের আসন থেকে উঠে পড়ে বলল, মা, মা তুই এদের ছেড়ে দে মা। আমি তোকে বদলা নেওয়ানোর জন্য এই রূপে জাগিয়ে তুলেছিলাম, কিন্তু আজ তোর মেয়েটা তোকে দেখে ভয় পাচ্ছে। এটা আমি হতে দিতে পারি না রে মা। তৃষা এদেরকে খুব ভালোবাসে রে। তৃষাকে ছেড়ে দে মা। বাবা ঠাকুর, ওকে মুক্তি দিন বাবা ঠাকুর। বীরভদ্র এবার নম্রতার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, তোমার দোষীকে আইন কঠোর শাস্তি দেবে নম্রতা, কিন্তু তুমি কোনো অপশক্তি নও। তুমি একটা ফুলের পাপড়ির মতো আত্মা, যার স্থান বৈকুণ্ঠতে। আমি দেবাদিদেব মহাদেবের নামে তোমাকে এই দুনিয়া থেকে মুক্তি দিচ্ছি। এই বলে বীরভদ্র নিজের ডান হাত তুলে নম্রতাকে বলল, ওং নম রুদ্রায়, ওং নীলকণ্ঠায়, ওং বিশ্বনাথায়, ওং মুক্তিদাতায় শিবায় নমঃ। সঙ্গে সঙ্গে পুরুষ খাকির চেহারা পাল্টে যেতে লাগলো। ফিরে যেতে লাগলো নম্রতা নিজের পুরনো রূপে। নিশা আর অমৃতার মুখে এখন আনন্দ। বহু বছর পরে মাকে তারা আবার দেখতে পাচ্ছে। নম্রতার আত্মার চোখে জল। সে হাত জোড় করে বীরভদ্রকে বলল, আপনাকে ধন্যবাদ বাবা, আপনি আমাকে মুক্তি দিলেন। বীরভদ্রের মুখে করুণ হাসি। এই প্রথম এমন এক প্রেতের সাথে তার লড়াই হলো যে কিনা আসলে নির্দোষ। আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো নম্রতার আত্মা। হলধর, নিশা ও অমৃতার চোখে জল। হীরক মাথা নিচু করে বসে আছে। নম্রতার আত্মা মিলিয়ে যেতে ভয়ঙ্কর শব্দে একটা বাজ পড়ল মাঠের ধারের নারকেল গাছে। মুক্তি। নম্রতা মুক্তি পেল। পরের দিন ভোরে তৃষার জ্ঞান ফেরে। সে সুস্থ এবং ডাক্তার ধীরাজ পরীক্ষা করে দেখে তার সন্তানও সুস্থ। গ্রামের সকলে বীরভদ্রর জয়ধ্বনি করতে লাগে। মাধবের চায়ের দোকানে বসে সে সমস্ত ঘটনাটা বলে গ্রামবাসীদের। সকলের চোখ ভিজে যায়। হলধর বাবুর সাথে বীরভদ্র আলাদা করে মন্দিরে কথা বলে। নম্রতা আমার মেয়ে, জোয়ান বয়সের ভুলের স্বরূপ ওর জন্ম। জন্মের সময় আমার প্রেমিকা মারা যায়, কিন্তু বারবার ওকে আমি চোখে চোখে রাখি। গ্রামের অনাথ আশ্রমে বড় হয়ে উঠলেও রক্তের টান, বড় টান তান্ত্রিক বাবা। ও হামেশা এই মন্দিরে আসতো, আমার যে কি ভালো লাগতো। কিন্তু বিয়ের পর থেকে ওর জীবনে নেমে এলো অন্ধকার। যেদিন ও মারা যায় আমি সেদিন বুঝেছিলাম একটা অঘটন ঘটেছে। 2 সপ্তাহ পরে ওর লাশ খুঁজে পাই। সেদিনই ঠিক করি হীরক এবং এই গ্রামকে উজাড় করে দেব, যারা আমার মেয়েকে কষ্ট দিয়েছে, বদনাম দিয়েছে। এক কাপালিকের সাহায্যে ওকে পিশাচ বানিয়ে তুলে। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। বীরভদ্র পণ্ডিতের মাথায় হাত বুলিয়ে বলল, আর কিছু বলতে হবে না পণ্ডিত মশাই, আমি সমস্তটা জানি।
আমি ওই যজ্ঞটা করেছিলাম নম্রতার মুক্তির জন্য। এখন থেকে তৃষা আপনার মেয়ে, ওদের পুরো পরিবারটাকে আগলে রাখার দায়িত্ব আপনার। আচ্ছা, এবার আমি আসি, এখানে আমার কাজ শেষ। এই বলে বীরভদ্র মন্দির থেকে বেরিয়ে গেল। গ্রাম থেকে বেরোনোর সময় সে দেখল পুলিশ হীরককে জিপে তুলে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। সে ক্ষীণ হাসি হাসল, তারপর দেবলপুর গ্রাম ছেড়ে বেরিয়ে গেল। থানা থেকে কিছু মাইল দূরে পুলিশ জিপটা দাঁড়িয়ে। পুলিশের লোকজন প্রাতরাশ করতে নেমেছে। হাতকড়া পরে বসে আছে গাড়িতে হীরক। সে মনে মনে নিজেকে গালাগালি দিচ্ছে। একটু বুদ্ধির সাথে সব করলে তাকে আজকে এই অবস্থায় পৌঁছাতে হতো না। সে ভেবেছিল নম্রতার আত্মাকে ভাগানোর পর মেয়ে দুটোর ব্যবস্থা করবে, কিন্তু এখন তো কম করে 3-4 বছর হাজতে থাকতে হবে তাকে। সব ভণ্ডুল হয়ে গেল। ঠিক আছে, মেয়ে দুটোকে খতম তো জেলের ভিতর থেকেও করা যাবে। একটা বাঁকা হাসি হেসে ভাবল সে। পশ্চাতাপ তার মনে একদম নেই। বেশ করেছি মেরেছি ওই মগিটাকে। আবার পেলে না, আবার পেলে ওই একইভাবে মারব। ক্রূর হাসি হেসে ভাবল সে। হঠাৎ সে দেখল তার হাত কড়াটা আলগা লাগছে। হ্যাঁ, সেটা খুলে গেছে। আনন্দে বুক নেচে উঠল হীরকের। সে আশেপাশে দেখল পুলিশরা মোটে 3 জন আছে এবং তারা সবাই খেতে ব্যস্ত। রাস্তার পাশেই জঙ্গল। এই জঙ্গল দিয়ে সোজা পালালে সে অসম রোড ধরতে পারবে। সেখান থেকে সে ঠিক পালিয়ে চলে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। সন্তর্পণে জিপ থেকে বেরিয়ে সে দৌড় লাগালো জঙ্গলের ভিতর। কি আনন্দ তার! এভাবে কমিউনিট ছোটার পর সে দেখতে পেল অসম রোড। রাস্তায় উঠতে যাবে সে, অমনি একটা কোপে তার মাথা থেকে শরীরটা আলাদা হয়ে গেল। হীরকের শরীর লুটিয়ে পড়ল মাটিতে। তার মাথা ছিটকে গেল অন্য একদিকে। নিজের ধুতিতে রামদাটাকে মুছতে মুছতে উটিল হাসি হেসে ওঠে বীরভদ্রতান্ত্রিক। সাধক হয়ে গেলেও মাঝে মধ্যে চাগার দিয়ে ওঠে তার পুরনো স্বরূপ। 10 বছর বয়সে নিজের বোনের ধর্ষণকারী জোরদারকে টুকরো টুকরো করে কেটে ফেলা বীরভদ্র মুন্ডার মধ্যে এখনো মরে যায়নি সেই মাওবাদী কমান্ডার মুন্ডা। ধর্ম রক্ষে রক্ষিত, এই বলে অসম রোড ধরে এগিয়ে যায় সে। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, বীরভদ্রতান্ত্রিকের প্রথম গল্প পুরুষ খাকি। মোটেও ভাববেন না বীরভদ্রের কাহিনী এখানেই সমাপ্ত হলো। এখনো অর্ধেকেরও অর্ধেক সম্পূর্ণ হতে বছরের পর বছর লাগবে, কিন্তু বীরভদ্র ফিরে আসবে যুগের পর যুগ। আজকের কথকের ভূমিকায় ছিল অভিক, বীরভদ্রতান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু, তৃষার চরিত্রে দুর্বা, হীরকের চরিত্রে সৌম্য, নিশার চরিত্রে অর্ণবী, অমৃতার চরিত্রে সৃষ্টি, ধবলবাবুর চরিত্রে সূর্য, হলধর পণ্ডিত ও গ্রামবাসীর চরিত্রে বৈশম্পায়ন, ডাক্তার ধীরাজের চরিত্রে অরিত্র, মাধবের চরিত্রে শুভম, নম্রতা এবং পিশাচের চরিত্রে পূজা। যাই হোক, আজকের গল্পটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে আপনাদের অনেস্ট অপিনিয়ন আমাদেরকে জানাবেন। আর অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলে গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। দয়া করে আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই সহযোগিতা করতে থাকুন, যাতে আগামী দিন দারুণ ভয়ঙ্কর কিছু গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। ফিরছি খুব শীঘ্রই আরও একটি নতুন থ্রিলার ভূতের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সুরক্ষিত থাকবেন। চলি, বাই।